আসসালামু আলাইকুম বন্ধুরা। তো নতুন নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2025 পাস হয়েছে, অর্থাৎ অধ্যাদেশ জারি হয়েছে। তো এই আইনের মূল আমরা কনসেপ্টটা দেখব। এই আইনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি বলি অনেক প্রকার সংশোধনী আনা হয়েছে যাতে দ্রুত এবং বিচারটা হয়, আর টাকার পরিমাণটা নর্মাল ক্ষেত্রে বেশি রাখা হয়েছে। আর শিশু বালাৎকারের একটা সংজ্ঞা নিয়ে আসা হয়েছে, এবং সম্মতিতে সহবাসের ফলেও যে ধর্ষণ হইতে পারে এরকম একটা অদ্ভুত অকল্পনীয় জিনিস নিয়ে এসেছেন আমাদের যে আইন উপদেষ্টা রোমান্টিক আসিফ নজরুল। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কি আছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। তো দেখা যাক বিয়ের প্রলোভনে ধর্ষণটা কি হয়। তো প্রথম থেকে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে যে আমাদের নারী ও শিশু নির্যাতন আইন 2000। তো এইটাকে যেটা করা হয়েছিল একবার 2020 সালে, এটাকে মেজর সংশোধন করা হয়েছে। এখন এইবার তো এই আইনটাকে এমন ভাবে চেঞ্জ করা হয়েছে, এটাকে চেঞ্জ করে আইনটাকেই ধর্ষণ করে দেওয়া হয়েছে। তো তার চাইতে ভালো নতুন একটা আইন আপনি নিয়ে আসতেন, সমস্যাটা আর কি হইতো। তো যাই হোক, মূল কথায় আসি, এত বেশি পড়ার আমাদের সময় সুযোগ নাই, মূল জিনিসটা আমরা দেখি। এখানে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতিতে যৌনকর্ম এবং বালাৎকার, তিনটা শব্দর বিষয় একটু কথাবার্তা বলা হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। তো পূর্বে যেটা হইতো সেটা হচ্ছে কারোর সাথে সম্মতিতে সহবাস করার পরেও যদি বিয়ে শাদী বা টাকা পয়সা বা অন্য কোনো কারণে ধর্ষণের রেপ কেস হয়ে যাইতো, তো এইটাকে একটু সরিয়ে পৃথক অপরাধ করে তার সর্বোচ্চ শাস্তি 7 বছর রাখা হয়েছে, যেটাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ বলতেছে। তো এই যে সংশোধিত আইন কার্যকর হওয়ার পর ঘনিষ্ঠ সম্পর্ক থাকাকালীন, এখন এই ঘনিষ্ঠ সম্পর্কটাকে ডিফাইন করা হয় নাই আইনের মধ্যে, এটা হচ্ছে মেজর দুর্বলতা। অবশ্যই একটা আস্থাভাজন সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই সেখানে ডিফাইন করতে হবে, না হলে আমরা কি করে বুঝবো যে কোনটা ঘনিষ্ঠ সম্পর্ক আর কোনটা অন্য কি। এই জিনিসটা আইনের মধ্যে অবশ্যই অবশ্যই কি করা উচিত ছিল, এইটাকে ডেফিনেশনে নিয়ে আসা। তো বন্ধুরা, আস্থাভাজন সম্পর্কটা অবশ্যই অবশ্যই ডেফিনেশনে নিয়ে আসা দরকার ছিল, যে আস্থাভাজন সম্পর্কটা একজন বিবাহিত মহিলা কোনো পুরুষের সাথে পরকীয়া করলো, তার স্বামী আছে, তারপরও সে এই আইনের অধীনে মামলাটা কিন্তু দায়ের করতে পারবে। তো নানা প্রকার এখানে অসঙ্গতি আছে, তাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ এই জিনিসটাই আসলে উঠিয়ে দেওয়া দরকার। কারণ এইখানে প্রতারণা করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, নর্মালি একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে করলো না কিভাবে করলো এটা কিন্তু কেউ লিখে রাখে না। এখন মেয়ে কি বললো, ছেলে কি বললো, এটার উপর ভিত্তি করে আসলে একজন ব্যক্তির মান সম্মান মামলা করে তাকে জেল খাটানোটা যাতে আইনের অপব্যবহার না হয়, তাই অপরাধমূলক বা প্রতারণামূলক যৌনকর্ম যার সাজা রাখা হয়েছে 7 বছর, এটা ছেলেদের প্রতি অন্যায় করা হয়েছে, এইটা উঠিয়ে দেওয়া প্রয়োজন। আর যদি একান্তই রাখতেই চায় তাহলে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি সম্মতিতেও সহবাস করে পরবর্তীতে বিয়ে করতে না চায়, তাহলে এই শব্দটা নিয়ে আসা দরকার। তাহলে একজন মেয়েও যাতে সমপরিমাণ দায় থাকে, কারণ আমরা মডার্ন সোসাইটি মডার্ন আইন নিয়ে আলোচনা করতেছি। এখানে মেয়েদেরকে সুবিধা দেওয়ার কোনো বিশেষ কারণ নাই এবং ছেলেদেরকে হ্যারাস করার কোনো কারণ নাই। আইনটা আমরা বললাম আইনটা অতি মডার্ন, আল্ট্রা মডার্ন, আধুনিক সোসাইটি। তো আপনি পুরুষ জাতিকে কেন আপনি এইভাবে আরো আইনের জালে নিয়ে আসতেছেন? এরপরে আরেকটা যৌনকর্ম বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে আসা হয়েছে। তো এখানে বলতেছে যেহেতু মডার্ন সোসাইটির আমরা কথা বলতেছি, বলতেছে যে যদি কোনো ব্যক্তি যদি যৌন কামনার্থ চরিতার্থকতার উদ্দেশ্যে তার পুরুষাঙ্গ বা দেহের কোনো অংশ কিংবা অন্য কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যোনি বা পায়ুপথ কিংবা মুখের অভ্যন্তরে। তো নর্মালি এখানে নারী, শিশু, যোনিপথ এবং পায়ুপথের কথা বলা হয়েছে। তো পুরুষরাও যে এরকম ভাবে দূষিত হচ্ছে, তো পুরুষদের ক্ষেত্রে এই ডেফিনিশনটাও এখানে নিয়ে আসার উচিতটা কিন্তু ছিল, যেহেতু আপনি মডার্ন আইন নিয়ে কথা বলতেছেন এবং সেটি যৌনকর্ম হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তো ডেফিনেশনের মধ্যে অবশ্যই অবশ্যই কোনো নারী, পুরুষ অথবা শিশু তিনোটাই নিয়ে আপনি নিয়ে আসেন, সমস্যাটা কি? বা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নিয়ে আসেন, কোনো প্রকার লিঙ্গ নাই, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নিয়ে আসলে ঝামেলাটাই থাকতো না। তো যাই হোক, এই তো আইনের ধারায় পুরুষ শব্দের স্থলে ব্যক্তি করা হয়েছে। তো তার মানে একজন মহিলা অপরজন মহিলার সাথে করলেও অপরাধে অভিযুক্ত হবেন, একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি করলে অভিযুক্ত হবেন, একজন পুরুষ করলে অভিযুক্ত হবেন। কিন্তু পুরুষ বেচারার সাথে যদি কোনো নারী করে, একজন পুরুষ যে দোষিত হইতে পারে, পুরুষ যে
এই যে এইরকম ভাবে 18 বছরের কম বয়স্ক হইলে তো শিশুর ক্যাটাগরির মধ্যে প্রতিকার পাবে, কিন্তু 18 বছরের বেশি হইলে ওই পুরুষের সাথে একজন মহিলা বা সংঘবদ্ধ মহিলা দল যত প্রকারই অন্যায় করুক সেটা কি আসতেছে না, এই আইনের মধ্যে আসতেছে না, যেটা কিন্তু বাংলাদেশে আধুনিক সোসাইটিতে হচ্ছে। তো যাই হোক, এখন যদি আমরা দেখি, আরেকটা হচ্ছে যে দর্শন করার উদ্দেশ্যে কোনো নারীর গোপনাঙ্গ মারাত্মক জখম করা, এতদিন যে সাজা ছিল না, এখন এটা নতুন সাজা যুক্ত করা হয়েছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধান যুক্ত করা হয়েছে। তো এই যাবজ্জীবনটাকেও ডেফিনেশনের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ যাবজ্জীবনের ডেফিনেশন আমরা জানি যে ধারায় উল্লেখ থাকতে হবে যে আজীবন, যতদিন মৃত্যুবরণ না করে ততদিন জেলে থাকবে, না যে নর্মাল আমরা জানি যে যাবজ্জীবন 30 বছর, কোনটা, এটাও ডেফিনেশনে নিয়ে আসা উচিত, যেহেতু আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার করতেছেন। দর্শনের বিচার দ্রুত গতিতে করার ক্ষেত্রে এরকম যখন হাতে নাতে ধরা পড়বে, আগে 60 দিন সময়সীমা ছিল মামলা তদন্ত এবং বিচারের সময়সীমা কমিয়ে আনার বিষয়, তো এটা কমিয়ে 30 দিন আনা হয়েছে। হাতে নাতে দ্বিতীয় ক্ষেত্রে আসামি সময়সীমা বিচারের লক্ষ্যে, তার মানে হচ্ছে আগে যখন একজন ধর্ষণকারীকে সাথে সাথে ধর্ষণ করা হতো, গ্রেপ্তার করা হতো, তখন 60 কর্মদিবসের মধ্যে সেটা বিচার করার ব্যবস্থা ছিল, এটা 30 কর্মদিবস নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিচারের জন্য প্রস্তুত করা, তদন্ত শেষ করে। তো এখানে যে জিনিসটা তারা বলতেছে যে আগে আইনের মধ্যে 180 দিনের মধ্যে কিছু তো বিচার সম্পন্ন করার বিধান থাকলেও ধর্ষণ মামলার ক্ষেত্রে বলা হয়েছে অভিযোগ গঠন থেকে 90 কার্য দিবসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। 90 দিনের মধ্যে কার্য দিবস, তার মানে সরকারি ছুটি, এই ছুটি সেই ছুটি মিলিয়ে ধরে নেন 6 মাস, এটা হচ্ছে কথা। এখন যেটি সেটা হচ্ছে তদন্ত বিচার প্রলম্বনে যেসব বিষয়ে দায়ী। 1 নম্বর, আগে হচ্ছে ধর্ষণ মামলা ডিএনএ পরীক্ষাটা বাধ্যতামূলক ছিল, তো এখন আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে কর্মকর্তা ডিএনএ টেস্টটা করাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত বা বিচার সম্পন্ন না হওয়ার পেছনে তদন্ত কর্মকর্তা সহ যেই কোনো সরকারি কর্মকর্তা যদি দায় থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। আগে শুধুমাত্র কেবল তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ যে এসআই বা আইও, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, এখন সকল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। পলাতক আসামির অনুপস্থিতি বিচারের ক্ষেত্রে আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে হুলিয়া জারি করা হয়, তার সম্পত্তি কুপ করা হয়। এখন এই যে প্রক্লেমেশন করার পরেও যদি না আসে, ব্যক্তির সম্পত্তি কুপ করা, এইরকম পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, তো এই জিনিসগুলাকে কমিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অথবা একটি খবরের কাগজে প্রজ্ঞাপন আদেশ প্রচার করার কথা বলা হয়েছে। এইরকম প্রজ্ঞাপন প্রচার করে বিচারটা করা যাবে, এবং যদি কোনো সাক্ষী দেশের বাইরে থাকে তাহলে ডিজিটাল মাধ্যমে, অথবা অন্য জেলায় থাকে ডিজিটাল মাধ্যমে আদালত সেটা কি করতে পারবে, সাক্ষ্যটা নিতে পারবে, আর এইগুলো সরকার ব্যবস্থা করে দিবে। নির্ধারিত সময়ের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি না হলে ব্যর্থ ট্রাইব্যুনালকেও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যাবে, এই জিনিসটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টকে অবহিত করা হবে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এরপরে শিশু ধর্ষণ সম্পর্কিত অপরাধের বিচারের জন্য সরকার প্রয়োজনে পৃথক শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, যেখানে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, সমপর্যায়ের বিচারকরা থাকবেন। আর যে জিনিসটা করা হয়েছে সেটা যদি আমরা দেখি, যে যৌতুকের দাবিতে সাধারণ জখমের মামলা থেকে জখমের মামলা এখন থেকে ম্যাজিস্ট্রেট কোর্টে চলবে। তো নর্মালি ধরেন যে নানা প্রকার বিয়ে শাদীর মধ্যে যৌতুক রিলেটেড যে সাধারণ জখম রিলেটেড যদি মামলা হয়, এগুলা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এখন নতুন মামলাগুলা হবে না, যেগুলা আগে ছিল সেগুলা চলবে। নতুনগুলা ম্যাজিস্ট্রেট আদালতে হবে, যেহেতু এই মামলাগুলা আপোষযোগ্য, উভয় পক্ষ যে কোনো সময় আপোষ করে নিতে পারে, তো এই জন্য এগুলা ম্যাজিস্ট্রেট আদালতে চলবে। এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে থানায় অফিসার ইনচার্জের দায়িত্বের ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে পুলিশের অফিসার ইনচার্জ ওসি দায়িত্ব এই আইনে স্পষ্টভাবে উল্লেখ ছিল না। 25-এর ক যুক্ত করে বলা হচ্ছে যে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে ইনচার্জ তাৎক্ষণিকই করবেন, অভিযোগটি এজাহারভুক্ত করবেন। তো নর্মালি এফআইআর ভুক্ত লেখা দরকার ছিল, আইনের ভাষায় এজাহার এক জিনিস, এফআইআর এক জিনিস। এই জিনিসটা অবশ্যই অবশ্যই তাদের আইনের মধ্যে এজাহার লেখা আছে, যেটি হয়তো ভুল। তো যাই হোক, প্রয়োজনীয় ক্ষেত্রে ভিকটিমের মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং আরো বলা হয়েছে অভিযোগকারীকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন,
যে থানাতে অভিযোগ দায়ের করা হোক না কেন, অফিসার ইনচার্জ অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন এবং ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগ উপযুক্ত থানায় প্রেরণ করবেন। অর্থাৎ আমরা জানি যে এই থানায় গেলে বলা হয় যে এই ঘটনাটা তো আমার এখানে না, ওইখানে আপনি ওইখানে যান, তো এরকম না বলে তার যাবতীয় কিছু প্রাথমিক যেই প্রকার মেডিকেল গুলা করা প্রয়োজন, মেডিকেল গুলা করে এজাহারভুক্ত করে এফআইআর দাখিল করে যেই থানার অধিভুক্ত হয় সেখানে কেস ডায়েরিটা পাঠায় দেওয়া। মেডিকেল সনদ এবং ডিএনএ পরীক্ষা, ধারা 32-এ বলা হয়েছে যে নির্যাতিত নারী এবং শিশু নিজে বা পুলিশের মাধ্যমে যদি সরকারি হাসপাতালে উপস্থিত হয় তাহলে তার পরীক্ষাটা ফ্রিতে করে নিতে হবে। পরীক্ষার 72 ঘন্টার মধ্যে এক কপি ভিকটিমকে কি করতে হবে, সরবরাহ করতে হবে, আর এক কপি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। আর ধর্ষণ মামলা ডিএনএ ল্যাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ডিএনএ প্রতিবেদন প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে। তো এর পাশাপাশি বেসরকারি ল্যাবগুলোতেও ডিএনএ পরীক্ষাটা করা যাবে, এই বিধানও কিন্তু আছে। আদালতের এখতিয়ার স্পষ্টীকরণ, তো আগে যদি ধর্ষণ মামলা না নেওয়া হইতো তখন ওই দ্রুত বিচার বা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গিয়ে সেখানে কি করা যেত না, অভিযোগ করা যেত না। তো এখন সেখানে স্পষ্ট ক্লিয়ার কাট অভিযোগটা করা যাবে, কারণ একটা ধর্ষণ মামলা চলাকালে যেমন ধরেন যে তার জামিন, রিমান্ড, হেফাজত, দোষ স্বীকার, জবানবন্দি, এই সমস্তগুলো ম্যাজিস্ট্রেট নিয়ে থাকে। তো মামলাটা রেডি হলে তখন ট্রাইব্যুনালে যায় এই জিনিসটা। তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল বা ডিভিশন দায়ের করা হয়। এখন যে সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ধারায় ম্যাজিস্ট্রেট এবং ধারা আদালতের এখতিয়ার স্পষ্ট করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কি করবে, দায়রা আদালত কি করবে। আর পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকার করলে ট্রাইব্যুনাল থেকে সংশ্লিষ্ট থানাকে মামলাটি এজাহার হিসেবে রুজু করার আদেশ দেওয়ার প্রয়োজন হয়। এতদিন পর্যন্ত আইনে স্পষ্ট করে ট্রাইব্যুনালের এই এখতিয়ারটা ছিল না, এখন এখতিয়ারটা তারা পেল। যারা সাক্ষী থাকবেন তাদের সুরক্ষা দেওয়া, তাদের ভাতা এবং নিরাপদ হেফাজতের ব্যবস্থা করা। নিরাপত্তার অভাবে অনেকেই সাক্ষী দিতে চান না, তো অভিযোগকারী, ভিকটিম, সাক্ষী তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের জানমালের সুরক্ষা বিধানে হেফাজত রাখা সহ যে কোনো সুরক্ষা আদেশ প্রদানের এখতিয়ার আদালতের থাকবে। প্রয়োজনে সাক্ষীদের পথ খরচ, সময় উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানও ট্রাইব্যুনালে এখতিয়ার আছে। এই উদ্দেশ্যে ট্রাইব্যুনালে পৃথক বাজেট বরাদ্দের কথাও বলা আছে। মিথ্যা মামলা, যেটা সবচেয়ে বেশি হবে আমরা জানি, হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এই আইনে ভুক্তভোগী মামলা করতে পারেন, কিন্তু ভুক্তভোগী আসামিরা খালাস পাওয়ার পর হয়রানির বিরুদ্ধে নতুন মামলা রুজু করার আগ্রহ দেখান না। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধে এবার আইনে নতুন বিধান আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই আদালত স্বপ্রণোদিত হয়ে এই ধরনের মামলা দায়ের করতে পারেন। আবার মামলার রায় দিতে গিয়ে ট্রাইব্যুনাল যদি মামলাটি হয়রানিমূলক চিহ্নিত করেন, সেক্ষেত্রে এই রায়ের গর্ভেই অভিযোগকারীর বিরুদ্ধে 2 বছরের সাজা, ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারবেন। এক্ষেত্রে পৃথক কোনো কার্যক্রমের প্রয়োজন পড়বে না। তো মূলত এই ছিল, যদি আমরা বলি টোটাল আমাদের যে নতুন আইনটা যেটা গেজেট করা হয়েছে সেখানে, তো আপনারাও পড়ে নিতে পারেন। তো এখানে শুধু আমরা যেটা বললাম, বালাৎকার একটা ডেফিনেশন নেওয়া হয়েছে যে কোনো ছেলে শিশুর মুখ বা পায়ুপথে কোনো ব্যক্তি কর্তৃক সংগঠিত যৌনকর্ম। আর মেয়ে শিশুর কথা এই জন্যই বলা হয় নাই, কারণ মহিলা বলতে যে কোনো বয়সের মহিলাকেই বুঝায়। তো এই আইনটার মধ্যে তাহলে আমরা 18 বছর পর্যন্ত ছেলেদেরকেও বিচারটা পাচ্ছি এবং মেয়েদের বিচারটা পাচ্ছি। তবে ওই যে ছেলেদের, 18 বছরের বেশি ছেলেদের সাথে যে অপরাধগুলা হচ্ছে ওই অপরাধ রিলেটেড এই মডার্ন আইনটা কোনো প্রকার কথা বলে না। আর সম্মতিতে যে ধর্ষণ সেটাও আশা করি বাদ দিয়ে দেওয়া হবে, কারণ এইটা আমরা আবারও বলতেছি যে এটা উচিত না। কারণ যেখানে মেয়ে মেয়ে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, সাবালক, সে সম্মতি দিয়েছে, যৌন সম্পর্ক হয়েছে, পরবর্তীতে বিয়ে হলো কি হলো না, পরবর্তীতে ওই মেয়ে ধর্ষণ মামলা কেন করবে? কেন করবে? এর তো কোনো উপযুক্ত কারণ নাই। আর বিয়ে শাদী করে ফেললো, মামলা উঠায় নিল, তালাক দিয়ে দিল, আবার ধর্ষণ মামলা দিল, এই বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। তো ওভারঅল বলতে পারি যে তাদের আসলে কোনো ঘাটতি ছিল না আইনটাকে ভালো করার, কিন্তু আইনগুলো আসলে সময় নিয়ে করতে হয়, তাহলে এগুলো 50 বছর 60 বছর চলে। এই ব্রিটিশ আমলে তৈরি আইনগুলো 150 বছর চলতেছে এই কারণে যে তারা অনেক গবেষণা করে, কমিশন করে আইনগুলো তৈরি করেছে। শুধু একটা ঘটনা ঘটেছে বলে যে তাৎক্ষণিক আইনগুলা তৈরি করে দেয়